প্রিয় নবম দশম শ্রেণী, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আমি জুবাইল, ইংলিশ অ্যান্ড সায়েন্স কোচিং এর পক্ষ থেকে মাহে রমজানের তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে একটা নতুন এবং ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। বরাবরের মতো আমি প্রতিটা বিষয়ই ইম্পর্টেন্ট বলি, কারণ আমার মনে হয় যে তোমরা যারা স্টুডেন্ট আছো, যারা আসলে পড়াশোনা করতেছো বা অধ্যয়ন করতেছো যে বিষয়ের উপর, সেই বিষয়টা আসলে গুরুত্ব সহকারে পড়া উচিত এবং প্রত্যেকটা বিষয় আসলে কোনো না কোনো কাজে তোমাদের হেল্প করবে। তো আমরা যদি একটু দেখি, এখানে কয়েকটা রে আছে, একটা অ্যাটম, এটার নাম হচ্ছে অ্যাটম। অ্যাটম শব্দটি এসেছে অ্যাটোমাস থেকে, অর্থাৎ অবিভাজ্য, যাকে আর ভাঙা যায় না। এক্ষেত্রে ডেমোক্রিটাস সর্বপ্রথম অ্যাটম আবিষ্কার করেছে। তিনি বলেছে অ্যাটমকে আর ভাঙা যায় না। পরবর্তীতে 1911 সালে রাদারফোর্ড এটার মতবাদের একটা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটা হচ্ছে অ্যাটমকেও ভাঙা যায় এবং অ্যাটমকে ভাঙলে মোটামুটি একটা নিউক্লিয়াস পাওয়া যায় যেটা একদম মাঝখানে অবস্থিত। এবং এই যে একটা এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে 1911 সালের আগেই রাদারফোর্ড করেছে। এবং এই যে পরীক্ষার পরে তিনি 1911 সালে একটি মতবাদ দিয়েছে, সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। আমরা যদি একটা আলফা কণা বিচ্ছুরণ দেখি, একটা আলফা প্লাস রে যখন একটা অ্যাটমের সামনে আসে, তখন দেখা যায় এখান থেকে যে রেগুলা যায়, এই রেগুলা এখানে আসার পরে এই রেটা এদিকে চলে যায়, এই রেটা এদিকে চলে যায়, আবার এই রেটা হচ্ছে এখানে থেমে যায়, থেমে আবার বিপরীত দিকে আসতে শুরু করে। তো এই যে ধনাত্মক চার্জ, এই ধনাত্মক চার্জ গুলা যখন এদিকে যাইতে থাকে, তখন হচ্ছে এই যে একটা নিউক্লিয়াস, মাঝখানে যে একটা নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের কারণে এটা চতুর্দিকে ছড়িয়ে যায়। অর্থাৎ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এক্ষেত্রে এটা যদি প্লাস হয়, তাহলে এই যে অ্যাটমের প্লাস মাঝখানে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা নিউক্লিয়াস থাকে, যেখানে আমরা বলি হচ্ছে প্রোটন এবং নিউট্রন। তো এই পরীক্ষার মাধ্যমে, এটার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা আলফা পার্টিকেলস স্ক্যাটারিং টেস্ট। এই টেস্টের মাধ্যমে রাদারফোর্ড একটা মতবাদে পৌঁছেছে যে পরমাণুর মাঝখানে কিছু একটা আছে। সেটা কি? ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস থাকে, যেখানে আসলে প্রোটন আর নিউট্রনের সমন্বয়ে গঠিত। অর্থাৎ আমরা যদি মাঝখানে প্রোটনকে কল্পনা করি, তাহলে এর চারপাশ দিয়ে আসলে ইলেকট্রন গুলা ঘুরতে থাকে। কিভাবে ঘুরে সেটা রাদারফোর্ড বলে নাই। পরবর্তীতে 1913 সালে নিলস বোর এই মতবাদটা আরো সুবিস্তৃত করেছে, যেখানে সে পরমাণুর কেন্দ্রের চারপাশে যে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, এই ইলেকট্রনগুলোর শেল নিয়ে কথা বলছে। অর্থাৎ আমি যদি বলি যে একটা পরমাণু, অ্যাটম বা নিউক্লিয়াসের চারপাশে যে শেলগুলা থাকে, এই শেলগুলার নামকরণ করছে। এটা যদি কে শেল হয়, এটা হচ্ছে এল শেল, এটা হচ্ছে এম শেল। অর্থাৎ ইলেকট্রনগুলা কিভাবে ঘুরে এই শেলে? ইলেকট্রনগুলো হচ্ছে 2n² সূত্র অনুসারে ঘুরে, যেখানে n এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4। অর্থাৎ আমি যদি একটু কল্পনা করি, কে শেলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে, যদি 2n² সূত্র অনুসারে ঘুরে, তাহলে হচ্ছে 2 × 1², অর্থাৎ 2। দুইটা কার? প্রথম শেলে সর্বোচ্চ ইলেকট্রন যাইতে পারে হচ্ছে দুইটা। আমরা যদি একটু এল শেল কল্পনা করি, তাহলে দেখবো 2 × 2², অর্থাৎ 8। 8টা ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে থাকতে পারে। এম শেলে 2 × 3², অর্থাৎ 18, 18টা ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে থাকতে পারে। এক্ষেত্রে শক্তি স্তরের ধারণা ব্যাখ্যা করেছে হচ্ছে বোর। তার আগে রাদারফোর্ডের এই মডেলটাকে বলা হয় সৌর মডেল বা সৌর প্যানেল মডেল। কারণ কি, আমরা দেখি যে সৌরজগতে একটা সূর্যকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্রগুলো আসলে যেভাবে ঘুরে, এখানে এই যে নিউক্লিয়াস বা প্রোটন, এই প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো হচ্ছে চারপাশে ঘুরতে থাকে। ইলেকট্রনগুলো এই পাশে চারপাশে ঘুরতে থাকে। তো এটাই হচ্ছে তার একটা মতবাদ, কিন্তু এটার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে সৌরজগতের যে গ্রহ নক্ষত্রগুলো আছে, সেগুলো আসলে সামগ্রিকভাবে চার্জবিহীন। যেখানে প্রোটন এবং ইলেকট্রনের হচ্ছে চার্জ আছে, প্রোটনের ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং ইলেকট্রনগুলো হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। ঋণাত্মক হওয়ার কারণে এরা হচ্ছে চারপাশ দিয়ে ঘুরে। এক্ষেত্রে সবচেয়ে বড় যে কনফিউশনটা ক্রিয়েট হয়, সেটা হচ্ছে এটা তো একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন, আর এগুলো হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন, চারপাশ দিয়ে ঘুরতে থাকে। এক্ষেত্রে এই যে মাইনাস, এই মাইনাস কি কোনো কারণে ভিতরে চলে যায় বা বাইরে চলে আসে? এর কারণটা হচ্ছে বল।
স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে এরকমটা হয়ে থাকে। অর্থাৎ স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে ইলেকট্রনগুলো হচ্ছে ভিতরে চলে আসে না, এবং যদিও একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে আসে তাহলে সেটা হচ্ছে ক্রমাগত শক্তি বিকিরণ করতে করতে। এটা হচ্ছে রাদারফোর্ডের একটা মতবাদ, কিন্তু এখানে ম্যাক্সওয়েলের একটা তাড়িৎচুম্বকীয় তথ্য আছে, যেখানে হচ্ছে আমরা যদি একটা কয়েলকে চিন্তা করি তাহলে আমরা দেখব যে কয়েল এইভাবে শক্তি বিকিরণ করতে করতে এক সময় হচ্ছে মাঝখানে চলে আসে। সেক্ষেত্রে ইলেকট্রন গুলা যে প্রোটনের চারপাশ দিয়ে ঘুরতে থাকে, এক্ষেত্রে ক্রমাগত শক্তি বিকিরণ করতে করতে কি এক সময় মাঝখানে চলে আসবে? অবশ্যই না, কারণ মাঝখানে যদি চলে আসে তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা কখনোই হবে না। অর্থাৎ রাদারফোর্ডের এই মতবাদের হচ্ছে এটা একটা সীমাবদ্ধতা। এছাড়াও রাদারফোর্ড আকার আকৃতি সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি, যেটা পরবর্তীতে বোর মডেল দিয়েছে। বোর মডেল সাধারণত হাইড্রোজেন পরমাণুর ব্যাখ্যা দিয়েছে, একটা ইলেকট্রনের ব্যাখ্যা দিয়েছে। বোর মডেলের আসলে সীমাবদ্ধতা আছে 1913 সালে। এরপর 1924-এ ডি ব্রগলি একটা সমীকরণ আছে, যেখানে ডি ব্রগলি বলেছে যে ইলেকট্রনগুলো আসলে কণা না, তরঙ্গ ধর্ম অনুসারে আবর্তিত হয়। অর্থাৎ আমি যদি একটু দেখাই যে একটা অ্যাটমের চারপাশ দিয়ে ইলেকট্রনগুলো আসলে তরঙ্গ দৈর্ঘ্য আকারে এইভাবে বিন্যস্ত হয়ে থাকে। এরপরে এসেছে হচ্ছে স্ট্রজিঞ্জার বলছে যে না, আসলে তরঙ্গ ধর্ম অনুসারেই ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। অর্থাৎ এই যে পরিধি, এই পরিধির সূত্র হচ্ছে এম ভি আর, কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। এই অনুযায়ী এর মাধ্যমে আসলে ইলেকট্রনগুলো ঘুরে। তো আসলে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, সময়ও কম, আজানের সময় হয়ে গেছে, তোমরাও বিরক্ত ফিল করবা। তো আজকে এই পর্যন্তই থাক, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো মজার টপিক নিয়ে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।